স্থানীয় সরকার আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক বিল খেলাপিরা, পরিবর্তন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা। রাজনৈতিক মামলা প্রত্যাহারে নারী নির্যাতন মামলা বিবেচনা নয় বললেন আইনমন্ত্রী। ব্যবস্থা নেওয়া হচ্ছে ফ্যাসিস্ট সমর্থক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, জানালেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত মুজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। আয়নাঘর পরিদর্শনে যাবেন 3 বিচারক। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছেই, সংহতি জানিয়ে কংগ্রেসের বিক্ষোভ। প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ মোদির। দেখছিলেন সংবাদ শিরোনাম। স্থানীয় সরকারের আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেনা মোতায়েনের সুযোগ সৃষ্টিতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তকরণ বিষয়ে সুপারিশমালা চূড়ান্ত করেছে সংস্থাটি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না। এছাড়া দ্বৈত নাগরিক ঋণ খেলাপি এবং ঋণ খেলাপির গ্যারান্টার ও বিল খেলাপিদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চলছে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে। এই নির্বাচনে আইনগত নানা বিষয় নিয়ে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের আইন সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করেছে সংস্থাটি। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন না। ঋণ খেলাপির পাশাপাশি বিল খেলাপিরাও নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আইন সংশোধনের চূড়ান্ত করেছেন নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিধানও চায় ইসি। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। আইন সংশোধনের জন্য দ্রুত সরকারের কাছে প্রস্তাব পাঠাবে বলে জানায় ইসি সচিব। আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়, সেই জন্য আমরা সুপারিশগুলো পাঠাবো। রাখা বা না রাখার যার ইখতিয়ার তিনি করবেন। ইলেকশনের শিডিউল যেদিন হবে সেদিন আমি আপনাদেরকে অতীতও বলেছি, আমি 5 মিনিটের মধ্যে আপনাদের জানাবো। আমি ঠিক 5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। 31 আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আচরণ বিধিমালাগুলো। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ ও যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলা বিবেচনায় আসবে না। আদালতে প্রমাণের ভিত্তিতেই এসব মামলা নিষ্পত্তি হবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সকালে সচিবালয়ে 10 জেলায় মামলাপূর্বক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, দেশে 45 লাখ মামলা বিচারাধীন। মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা এবং মিডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে 1 বছরে মামলার সংখ্যা 25 লাখে কমিয়ে আনা হবে। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে। তিনি বলেন, মিডিয়েশন প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। আইনমন্ত্রী বলেন, নতুন সরকারের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে আদালতে মামলার হার কমেছে 62.02%। 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে মোট মামলা ছিল 11,280টি, আর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে মামলা হয়েছে 4,284টি। মিলিয়ন যে মামলা আছে বলছি, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো, এবং সেটা যদি পারি আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। কারণ পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করবে। স্ত্রীকে হত্যা করেছেন, এসে বললেন আপনি অমুক দলের অমুক বড় নেতা ছিলেন, আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব, আমি এটা করব না। সেই জায়গাগুলো আমরা এক্সেপশনাল।
বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি জানান, দেশ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে সরকার প্রধান চাইলে যে কোনো মুহূর্তে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন, তবে এর জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তথ্য উপদেষ্টা জানান, সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না। মিথ্যা ও অপতথ্য রোধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি মিথ্যা ও অপতথ্য ছড়ানো ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, অপতথ্য ও সাইবার বুলিং রোধে জনস্বার্থ বিবেচনায় তথ্য মন্ত্রণালয়ের অধীনে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের ফ্যাসিস্ট সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর বিএনপি গণতান্ত্রিক সরকার দাবি করে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক সরকার কখনো কোনো অন্যায় নিপীড়নকে সমর্থন করে না, তবে সরকারের কোনো ভুল থাকলে আইনের মাঝে থেকে যে কোনো সমালোচনা করা যাবে। এ সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা সরকারের পক্ষ থেকে স্থানান্তর করা হচ্ছে। এখনো আছে আমাদের মেইন স্ট্রিমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, নিজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে সাইবার বুলিং বিশেষ করে এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মুজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। মঙ্গলবার দুপুরে চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত। এছাড়া শাপলা চত্বর মামলায় 2-1 দিনের মধ্যে অভিযোগ গঠনের কথা জানান চিফ প্রসিকিউটর। রুকনুজ্জামানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন আত্মগোপনে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যাকাণ্ডের ঘটনাস্থলে। তার বিচার কোন আইনে হবে, সেনা আইন না সাধারণ আইনে, এমন প্রশ্ন থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার পরিষ্কার করেন, অভিযুক্ত সেনা কর্মকর্তার বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। কোনো কনফ্লিক্ট নাই। মঙ্গলবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, মুজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়েছে। আদালত হাজির করার আদেশও দিয়েছেন। গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। চিফ প্রসিকিউটর জানান, মুজাফফর ও 1/11-র অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী একসময় একত্রে ভারতে ছিলেন। বিভিন্ন অপরাধে তাদের পারস্পরিক যোগসাজশ নিয়ে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে মাসুদউদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। এদিকে ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা তথা আয়নাঘর পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3-এর বিচারক। শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের জন্য আরও 2-1 দিন সময় লাগবে বলেও জানান চিফ প্রসিকিউটর। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। যে কোনো জাতীয় দুর্যোগে ভয়কে জয় করে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা অনুসরণীয় উল্লেখ করে তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির ধকল কাটিয়ে উঠতে যারা কাজ করছেন তাদের জাতি সবসময় স্মরণ করবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট।
মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজন করা হয় স্মরণ সভার। সেই দুর্যোগ মোকাবেলায় এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। স্মরণ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসক সহ সবার ভূমিকা জাতি স্মরণ করবে সব সময়। শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা অনুসরণীয়। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। স্মৃতিতে ভয়াবহতা নিশ্চয়ই এখনো ভীত করে, কিন্তু শঙ্কা ভয়কে জয় করে সাহসিকতার সাথে আপনারা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, দেশ ও জাতি নিশ্চয়ই জানায় কৃতজ্ঞতা, সহমর্মিতা, অভিনন্দন। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে, তা ইতিহাসে বিরল। অনুষ্ঠানে আহতদের চিকিৎসায় যে কোনো সহায়তার কথা জানানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমাদেরকে ভাবতে হবে মানুষের জন্য, কল্যাণের জন্য। আমরা বর্তমানে সরকারে আছি, আমরা চেষ্টা করব আপনাদের সাথে আরো দিন পাশে থাকতে। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। এবং আমাদের চেষ্টা থাকবে প্রতি মুহূর্তে তাদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং এই ঘটনার সঙ্গে যারা চাক্ষুষ জড়িত হয়েছিলেন, তাদের সকলের যে লং টার্ম মেন্টাল হেলথের জন্য যে সাইকোসোশ্যাল সাপোর্ট অ্যান্ড কাউন্সেলিং, এগুলো সহ সর্বাত্মকভাবে আমরা তাদের পাশে থাকব, পাশে আছি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা জানান, যে কোনো জাতীয় সংকটে বাংলাদেশের পাশে থাকবেন তারা। একটা স্বাভাবিক যে মনটা একটু দুঃখিত, এই দুঃখিত মনে কি আমি বলবো আমি ভেবে পারছি না, কিন্তু জীবন তো চলবে। যারা বেঁচে আছে ওদের ট্র্যাজেডিটা আমরা ভাবতে পারি না, ওদের যন্ত্রণা, ওদের দুঃখ ওরাই জানে যে কিভাবে ওদের জীবন যাপন করতে হবে। অনুষ্ঠান শেষে ডক্টর জুবাইদা রহমান মাইলস্টোন স্কুলে আহত শিক্ষার্থী, অভিভাবক এবং নিহতের স্বজনদের সাথে কথা বলেন। যে কোনো প্রয়োজনে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আজ 22 জুলাই 2024 সালের এই দিনে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে সরকারি চাকরিতে 93% মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন স্বৈর সরকার। তবে তাতেও থামেনি ইন্টারনেট বিচ্ছিন্ন অবরুদ্ধ বাংলাদেশের গণ অভ্যুত্থানমুখী আন্দোলন। এদিন স্বৈর সরকার বন্ধ করে দিয়েছিল বাংলা ভিশন সহ 4টি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 2024 সালের 22 জুলাই দেশ জুড়ে একটানা তৃতীয় দিনের মতো জারি ছিল কঠোর কারফিউ। 4 দিন ধরে সম্পূর্ণ বন্ধ দেশের ইন্টারনেট যোগাযোগ। অবস্থা বেগতিক দেখে কোটা সংস্কারে হাইকোর্টের রায় অনুসারে 93% মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্বৈর সরকার। রায়টি হাইকোর্টের বাতিল ঘোষণা করেছেন আজকে। কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। ব্লক রেডে দেশের বিভিন্ন স্থান থেকে এদিন বিএনপি জামাতের নেতাকর্মী সহ প্রায় 1200 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মৃত্যু হয় অন্তত আরও 5 জন বিক্ষোভকারীর। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় মানুষের চোখ ছিল টিভিতে। জনতা যাতে সঠিক তথ্য না পায় সেজন্য স্বৈর সরকার এদিন দুপুর 2টার সংবাদের আগে দ্বিতীয়বারের মতো 30 মিনিট সম্প্রচার বন্ধ করে দেয় বাংলা ভিশন সহ আরও 3টি বেসরকারি চ্যানেলের। কারফিউর কারণে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমে যায়। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। ব্যবসায়ীদের সাথে বৈঠকে আন্দোলন নিয়ন্ত্রণে আরও কঠোর অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন স্বৈরাচারী শেখ হাসিনা। বিএনপি জামাত এরা একসাথে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। 2027 সালের হজের জন্য 2টি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
এবং শেখ হাসিনার ও অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় 2027 সালে হজ ফ্লাইটের বিমান ভাড়া 24,830 কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে হজের প্যাকেজ ঘোষণা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি বলেন, প্যাকেজ 1-এ খরচ নির্ধারণ 6,15,263 টাকা এবং প্যাকেজ 2-এর খরচ 5,05,648 টাকা। সেই সাথে বেসরকারি সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,13,648 টাকা। মন্ত্রী বলেন, 2027 সালের হজে সৌদি আরব 3টি সার্ভিস প্যাকেজ চালু করছে, তবে আগের ডি প্যাকেজটি এবার আর থাকছে না। শেখ হাসিনা সরকারের সময়ে হজের বিমান ভাড়া বৃদ্ধি করে হাজিদের হয়রানি করা হয়েছে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবা দানের নির্দেশনা দিয়েছেন বলেও জানান ধর্মমন্ত্রী। মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজ্জারদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। দলটির পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে, তথ্য-উপাত্ত যাচাইয়ের পর এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে তারা। ওমর ফারুকের রিপোর্ট। সাতক্ষীরা 4 আসনের জামায়াত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সাথে রাজধানীর মগবাজারের একটি হোটেলে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা। এর মধ্যে আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 1 মিনিট 47 সেকেন্ডের ওই ভিডিও প্রসঙ্গে প্রশ্নের জবাবে ঘটনার সত্যতা স্বীকার করেন নজরুল ইসলাম। আপনি অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না। আপনি একটা ঘরের ভিতরে আপনারা কয়দিন আছেন এ নিয়ে? তবে ভিডিওর ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমন দাবি করেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এদিকে দলীয় সংসদ সদস্যকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রকৃত ঘটনা যাচাই বাছাইয়ের পর দলীয় সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। ভারত প্রসঙ্গ। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির তীব্র আন্দোলনে এবার সমর্থন দিয়েছে বিরোধী কংগ্রেস পার্টি। নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির উপর পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করলেও পরে মঙ্গলবার রাতে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধ করাকে জাতীয় দায়িত্ব বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি। এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, যে কোনো মূল্যে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় দলমত নির্বিশেষে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। এদিকে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা। তারা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলে দিল্লি পুলিশ জোরপূর্বক প্রিয়াঙ্কা গান্ধী সহ এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ একাধিক বিরোধী নেতাকে আটক করে বাসে তুলে সরিয়ে নিয়ে যায়। আটক করে রাহুল গান্ধীকেও। পরে মঙ্গলবার রাতে দুজনকেই ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। সোমবার নয়াদিল্লির যন্তর বন্তরে শিক্ষার্থীদের উপর পুলিশি লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাসের পর মঙ্গলবারও থমথমে পরিস্থিতির মাঝেই সেখানে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সাফ জানিয়েছেন, পুলিশি দমনপীড়ন সত্ত্বেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। এদিকে পুলিশের লাঠিচার্জে আহতদের দেখতে হাসপাতালে যান ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো করমুক্ত করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে স্কুল ফর গিফটেড চিলড্রেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কথা বলেন তিনি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সার্বিক উন্নয়ন, সামাজিক স্বীকৃতি ও তাদের অধিকার নিশ্চিতে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি ও গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেন মন্ত্রী। জানান, অটিস্টিক, ডাউন সিনড্রোম সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা মূল ধারায় কোনো বাধা ছাড়াই বড় হতে পারে। সুপ্ত প্রতিভা বিকাশে তারা যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করার উপর জোর দেন তথ্যমন্ত্রী। আমাদের দেশে যে প্রচলিত আইন, সেই আইনে সিএসআর আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তাই না? সিএসআর করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এনবিআর কর্তৃক অনুমোদিত হবেন আবেদন করে, সেই সমস্ত অনুমোদিত প্রতিষ্ঠানে অনুদান দিলে সেটা ট্যাক্স ফ্রি হবে। বিশ্বকাপ ফুটবল। দেশে ফিরে বিরোচিত সংবর্ধনা পেল 2026 বিশ্বকাপ জয়ী স্পেন। দেশটির রাজধানী মাদ্রিদের জনসমুদ্রে সংবর্ধনায় লাখো মানুষের ঢল। ছাদখোলা বাসে সমর্থকদের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হয়েছেন ইয়ামাল, রদ্রি, সিমোনরা। বিশ্ব চ্যাম্পিয়ন দলকে রাজদরবারে দেওয়া হয়েছে রাজসিক সংবর্ধনা। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ম্যাচ শেষ একদিন আগে ঘরে ফেরার নাম নেই স্পেনবাসীর। সময় যত গড়িয়েছে মাদ্রিদের রাস্তার রং ততই হয়েছে গাঢ় লাল। নির্ঘুম চোখে নেই ক্লান্তির ছায়া। বার্নাবু আর ক্যাম্প নু এদিন ভুলে গেছে বৈরিতা। স্লোগান আর জয়ধ্বনিতে সরগরম মাদ্রিদ থেকে বার্সেলোনা। অপেক্ষা কখন ফিরবেন বিশ্বজয়ী বীরেরা। আমি এস্তোনিয়া থেকে এসেছি আর সরাসরি মাদ্রিদের এই আয়োজনে চলে এসেছি, কারণ এটি সত্যিই অসাধারণ। কোনো সমস্যাই ছিল না, শুধুই ছিল অফুরন্ত আনন্দ। আমরা সত্যিই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের মধ্যে রয়েছে প্রবল উদ্দীপনা আর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। মাদ্রিদ এয়ারপোর্ট রানওয়ে ছুঁয়েছে বিশ্বকাপ জয়ীদের বিমান। ট্রফি হাতে রদ্রি, একে একে বেরিয়ে এলেন তারকারা। চোখে মুখে আনন্দের ঝিলিক, ঠোঁটে বিশ্বজয়ের হাসি। বিজয়ী বীর বরণের অপেক্ষায় ছিলেন স্পেনের রাজা ফিলিপ। রাজদরবারেই পেলেন প্রথম সংবর্ধনা। আমাদের দল যখন খেলে তখন আমরা সবাই তাদের সাথেই খেলি। আপনারা জিতেছেন মানেই পুরো স্পেন জিতেছে। পুরো স্পেনের জন্য উজ্জ্বলভাবে দীপ্তিমান সেই দুটি তারকাকে আপনারা এখন চিরকাল বহন করবেন। আপনারা আমাদের ফুটবল স্প্যানিশ ক্রীড়া ইতিহাসের এক অসাধারণ ও কিংবদন্তি তুল্য দলেরই অংশ। মাঠের যোদ্ধাদের রাজদরবারের সংবর্ধনায় কি প্রাণ ভরে? সাধারণের ভালোবাসার আলিঙ্গনের আনন্দই আলাদা। বিশ্বজয়ীরা ছাদ খোলা বাসে, তাদের কুর্নিশ জানাতে লাখো মানুষের ঢল, ফুলেল শুভেচ্ছা। বিশ্বজয়ের 16 কলা পূর্ণতা পেল তখনই। ইয়ামাল, তোরেসরা হাত নেড়ে দিলেন ভালোবাসার প্রতিদান। এখানেই অবশ্য শেষ নয়। ট্রফি হাতে নেয়ার অ্যাকশন রিপ্লে হলো আরও একবার। ভক্ত সমর্থকদের সাথে আরও একবার শিরোপা জয়ের উল্লাস করলেন লা ফিউরা রোজারা। রদ্রি, পেড্রিরা এবার ট্রফি তুললেন দর্শকদের সাথে নিয়েই। আসলে এই প্রজন্মটি ক্যাসিয়াস ও ইনিয়েস্তাকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখে বড় হয়েছে, আর আজ সেই একই কাজ করতে পারাটা ফুটবলে অর্জনের দিক থেকে সবচেয়ে বড় বিষয়। ক্যাসিয়াস, ইনিয়েস্তাদের হাতে উঠেছিল প্রথম বিশ্বকাপ শিরোপা। ইয়ামাল, সিমোনদের হাতে শেষ হলো 16 বছরের অপেক্ষা। নিজ দেশে আগামী বিশ্বকাপে শিরোপার হ্যাটট্রিকটাও দেখতে মুখিয়ে স্প্যানিয়ার্ডরা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এদিকে 2026 বিশ্বকাপে রানার্স আপ হওয়ার আক্ষেপ থাকলেও দেশে ফিরেই দেশবাসীর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। সোমবার নিউ ইয়র্ক থেকে যাত্রা করে স্থানীয় শুভ সন্ধ্যা 6:30টার দিকে বুয়েন্স আয়ার্সে পৌঁছায় আর্জেন্টিনা দল। এজিজে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে জাতীয় দলের অনুশীলন কেন্দ্র পর্যন্ত হাজারো সমর্থকের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফাইনাল শেষে দলের একটি অংশ দেশে ফিরলেও সব ফুটবলার একই বিমানে যাননি। মোট 16 জন খেলোয়াড় আর্জেন্টিনায় ফেরেন। বাকি 10 জনের কেউ কেউ যুক্তরাষ্ট্রে থেকে গেছেন নিজ নিজ ক্লাব বা বাসস্থানে, অন্যরা গেছেন ইউরোপে। দেশে ফেরা খেলোয়াড়দের রানওয়েতে বিখ্যাত মুখাফুস গানের সুরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খোলা বাসে করে তারা লিওনেল আন্দ্রেস মেসির ট্রেনিং সেন্টারে যান। পুরো পথ জুড়ে হাজারো সমর্থক পতাকা, গান ও স্লোগানে প্রিয় দলকে অভিনন্দন জানান। কোনো আনুষ্ঠানিক বিজয় উদযাপনের আয়োজন না থাকলেও অনুশীলন কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক সমর্থক জড়ো হয়ে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্বের জন্য খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্থানীয় সরকার আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক বিল খেলাপিরা, পরিবর্তন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা। রাজনৈতিক মামলা প্রত্যাহারে নারী নির্যাতন মামলা বিবেচনা নয় বললেন আইনমন্ত্রী, ব্যবস্থা নেওয়া হচ্ছে ফ্যাসিস্ট সমর্থক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, জানালেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত মুজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ, আয়নাঘর পরিদর্শনে যাবেন 3 বিচারক। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে, সংহতি জানিয়ে কংগ্রেসের বিক্ষোভ, প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ মোদির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজ। ধন্যবাদ সবাইকে।